সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। বিপ্লব ও ত্যাগের অসামান্য উদাহরণ সৃষ্টি করে বিদায় হলো 2024। বিশাল ত্যাগে সৃষ্ট জন আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় নিয়ে এসেছে নতুন বছর। স্বাগতম 2025। এই বছর আমাদের আকাঙ্ক্ষা পূরণের সময়, আবার বিশাল চ্যালেঞ্জও বাংলাদেশের সামনে। সেই জন আকাঙ্ক্ষা পূরণ ও চ্যালেঞ্জ মোকাবেলা কি সহজসাধ্য? কি অপেক্ষা করছে আমাদের জন্য? 24-এর ঐতিহাসিক রাজনৈতিক ঐক্যকে ধরে রাখা, রাষ্ট্র সংস্কারের লক্ষ্য অর্জন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে চাঙ্গা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার নিশ্চয়তার মতো অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে মোকাবিলা করতে হবে সরকারকে। সর্বোপরি প্রতিশ্রুত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানও আছে। প্রায় দেড় যুগে সৃষ্ট পাহাড় সমান সমস্যা কাটিয়ে বিপ্লবের সুফল নিশ্চিত করতে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেসব কিভাবে মোকাবিলা করবে সরকার? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় 25-এ চ্যালেঞ্জ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, এবং আরও উপস্থিত আছেন মুশফিকুস সালেহীন, সহ মুখপাত্র, জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে, দাবি মির্জা ফখরুলের। যাদের ভিন্ন উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে তৈরি করছে বিভ্রান্তি, বললেন তারেক রহমান। নতুন বছরের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও নির্বাচন, জানালেন উপদেষ্টা। বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আশা। এবার দুদকের জলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। 150 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা। 24 এমপি মন্ত্রীর দ্বৈত নাগরিকত্বের খোঁজ পেতে চিঠি। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিন পাঠ্য বই পেল কোমলমতিরা। প্রচ্ছদে জুলাই বিপ্লবের গ্রাফিতি। 20 জানুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। এবং পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। নতুন পণ্য উদ্ভাবনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো। ফিরছে আলোচনায়। আপনাদের দুজনকেই স্বাগতম এবং নতুন বছরের শুভেচ্ছা। আমাদের শিরোনামটি হচ্ছে 25-এ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলবো, তার আগে দুজনের থেকেই জানবো 25-এ আপনাদের জায়গা থেকে, দলীয় জায়গা থেকে বা নিজস্ব জায়গা থেকে প্রত্যাশা কি। প্রথমেই জানবো আপনার থেকে শামীমুর রহমান শামীম, কি প্রত্যাশা আপনাদের? নতুন বছরে আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, শুধু বিএনপির প্রত্যাশা নয়, সকল রাজনৈতিক দলেরই প্রত্যাশা, জনগণের প্রত্যাশা। আমি মনে করি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরে আসতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দীর্ঘ প্রায় 17 বছর দেশের প্রায় 4.5 কোটি তরুণ প্রজন্মের ভোটার, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিগত যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে, জাতীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় নির্বাচনী ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ধ্বংস করে, জোর করে ভোট কেন্দ্র দখল করে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদেরকে ফিরে আসতে হবে। এর বিকল্প কোনো পথ সামনে খোলা নেই। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা, অনেক বেশি প্রত্যাশা, অনেক রক্ত, ছাত্রদের রক্ত জীবনের মধ্য দিয়ে, শুধু ছাত্রদের রক্ত, গত জুলাই আগস্টে আমাদের প্রায় 1,500 ছাত্ররা জীবন দিয়েছে। এর আগে 17 বছর আন্দোলন সংগ্রামে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নির্মম নিষ্ঠুরভাবে ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, কারাগারে নিয়েছে, নির্যাতন শিকার হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আমাদের ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করা হয়েছে, এভাবে অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। সেই আন্দোলনের প্রেক্ষাপটেই ছাত্র জনতার আন্দোলনে চূড়ান্তভাবে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে একটি ঐক্য সৃষ্টি হয়েছে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে। আজকে আমাদের এই ঐক্যের জায়গা থেকে আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে। আমরা সবাই জাতীয়ভাবে ঐক্যবদ্ধ। সে পতিত স্বৈরাচার খুনি হাসিনা যারা গণহত্যা করেছে
তাদের বিচারের মুখোমুখি করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, আমরা ঐক্যবদ্ধ একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণের জন্য, আমরা ঐক্যবদ্ধ একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমাদের গড়ে তোলার জন্য। গত 54 বছরে আমাদের স্বাধীনতা অতিক্রান্ত হয়েছে, আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু বারবার হোঁচট খেয়েছে, যে কারণে গণতন্ত্রকে, মানুষের অধিকারকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি। 2025 নির্বাচনটাকে চাচ্ছেন আপনারা? 2025-এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছেন, আমাদের দলগুলো বলছেন, যৌক্তিক সময় একটি সুষ্ঠু, ক্রেডিবল এবং সবার অংশগ্রহণে স্বচ্ছ ভোটাধিকারের মাধ্যমে আমরা যদি একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যেগুলো বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে সংস্কার করা প্রয়োজন, সেটা আমি মনে করি প্রথমেই বেশি প্রয়োজন হলো আমাদের নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে। এই নির্বাচনী ব্যবস্থার সংস্কার না করে আপনি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। আজকে কথা উঠছে প্রায় 2 কোটিরও বেশি ভোটার বিগত সরকার গত 17 বছরে তারা লিপিবদ্ধ করেছে। ভোটার লিস্ট হালনাগাদ করা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের বিষয়, সেটাও সরকারকে করতে হবে। একটি সুষ্ঠু, অবাধ, ক্রেডিবল নির্বাচনের জন্য আমাদের বিচার বিভাগে সংস্কার প্রয়োজন রয়েছে, নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন রয়েছে, নির্বাচনী ব্যবস্থায় সংস্কার প্রয়োজন রয়েছে, আমাদের সিভিল প্রশাসনে সংস্কার প্রয়োজন রয়েছে, আমাদের পুলিশ বিভাগে সংস্কার প্রয়োজন রয়েছে, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান দুদক ফাংশনিং করার জন্য এটাকে সংস্কারের প্রয়োজন রয়েছে। আমাদের পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনে আপনারা দেখেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, মেধার কোনো মূল্যায়ন হয়, দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আজকের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আজকে 5 মাস পরে উনি কিন্তু বলছেন, স্বীকার করেছেন, মাঠ প্রশাসনে জুলাই আগস্টের বিপ্লবের চেতনাকে ধারণ করতে হবে, স্পিডকে ধারণ করতে হবে। আমরা সেটা গত কয় মাসে আমরা লক্ষ্য করি নাই। কেন করি নাই? আপনি দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে, পতন হয়েছে হাসিনার, কিন্তু আমাদের সিভিল প্রশাসনে টিএনও পর্যন্ত, এসি ল্যান্ড পর্যন্ত, আপনি প্রত্যেকটা থানায় যান, এসি ল্যান্ড, টিএনও পর্যন্ত এই যে বিধ্বস্ত অবস্থায় রয়েছে সিভিল প্রশাসনের লোকরা, বিচার বিভাগে একই অবস্থা, হাইকোর্টে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিএমএম কোর্টগুলোতে আপনি দেখেন। সেই সংস্কার তো প্রক্রিয়াধীন রয়েছে। 25 সালে আপনারা মোটা দাগে কি চান? কোন 25 সালে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য গুরুত্বপূর্ণ যেগুলো বিষয়ের যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে, আমরা সংস্কার বিরোধিতা করছি না, অবশ্যই সংস্কার করতে হবে। আমাদের সংস্কার করার জন্যই 1.5 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব জাতির সামনে 31 দফা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য, একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য। তিনি কিন্তু 1.5 বছর আগে এই জাতির সামনে তুলে ধরেছেন। সেখানে কিন্তু শুধু বিএনপি একা নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র পরিচালনার কথা তিনি বলেছেন, জাতীয় সরকারের কথা বলেছেন। আপনার কাছে আবারও ফিরবো শামীমুর রহমান শামীম, মুশফিকুস সালিহিন, আপনার কাছেও জানতে চাইবো, আপনারাও এই আন্দোলনের বড় একটি অংশীজন, আপনারা বিভিন্ন সময় জনগণের, ছাত্র জনতার প্রত্যাশার কথা জানান। এবার একটু আপনাদের মোটা দাগে কি কি প্রত্যাশা 25-কে একটু জানাবেন। শুরুতেই আপনাকে, আমার সহ আলোচক শামীম ভাই এবং সেই সাথে সময় টিভির যারা দর্শক সকলকে নতুন বছরের শুভেচ্ছা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা নতুন একটি বছরে পদার্পণ করেছি। এই বছরে আমাদের প্রত্যাশা জাতি হিসেবে আমাদের এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের প্রত্যাশা প্রথমত, যেই 2000 শহীদের উপর দাঁড়িয়ে যেই অসংখ্য হাজারো আহতদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মুক্তিটা পেয়েছি, এই মুক্তভাবে নতুন বছরে আমরা প্রবেশ করতে পেরেছি, এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা এবং সেই বিচারিক প্রক্রিয়াটা শুরু করা এবং সেটার একটা ভিজিবল অগ্রগতি আমরা দেখতে চাই। এই বছরে আমার মনে হয় যাদের কল্যাণে আমরা বা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মুক্তিটা পেয়েছি, তাদের প্রতি আমাদের একটা দায় রয়েছে। এই দায়টি আমাদের সবার আগে পূরণ করা প্রয়োজন। তার পরবর্তীতে আমরা যেটা মনে করি যে আসলে যেটি ভাই বলছিলেন, গত 15 বছর ধরে নানা ধরনের নির্যাতন, নিপীড়নের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষকে যেতে হয়েছে। শুধু সেইটা না, গত 53 বছর ধরেই বাংলাদেশের যেই এক ধরনের রাজনৈতিক জরাজীর্ণতা আমরা দেখেছি, এক ধরনের অচলাবস্থা, এক ধরনের কাঠামোগত সংস্কারের প্রয়োজনটা বোধ করেছি। আমরা মনে করি যে এই বছরে এই সংস্কারগুলোর কাজ শুরু হয়ে যাওয়া প্রয়োজন। আমরা দেখেছি যে সরকার যেই সংস্কার কমিশনগুলো গঠন করেছে, সেই সংস্কার কমিশনগুলো কিছুদিনের মধ্যেই তাদের যেই রিকমেন্ডেশনগুলো সেগুলো দেওয়া শুরু করবে এবং সেগুলো অনুযায়ী
যে সংস্কার কাজগুলো রয়েছে সেই কাজ শুরু করা প্রয়োজন এবং একই সাথে বাংলাদেশের মানুষের যেই অধিকার, সেটা রাজনৈতিক অধিকার, সামাজিকভাবে এবং মত প্রকাশের অধিকার, নাগরিক অধিকার যেগুলো রয়েছে সেগুলো ফেরানোর যে প্রক্রিয়াটা চলছে আমরা অনেকটাই পেয়েছি। সেটার একটা বড় জায়গা হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও শুরু হবে, যেটি আমাদের ভাই বললেন, শামীম ভাই বললেন যে আসলে অনেক ধরনের সংস্কারের কথা তিনি বললেন। প্রশাসন থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে দুর্নীতি দমন, এই সকল কিছুর সংস্কারের কথাই আমরা বলছি। এবং আমরা বলছি যে এই সংস্কারগুলো, যেমনটা তিনি বললেন যে এই সংস্কারগুলো যথাযথভাবে হলেই আগামীতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে পাবো। তাই সেই সংস্কারের কাজগুলো জোরালো বেগে এগিয়ে নেওয়া প্রয়োজন এবং তারপরেই আমরা আশা করছি যে ধীরে ধীরে আমরা যে নির্বাচনমুখী যে যাত্রা দিকে সেটা হয়তো এই বছরের শেষ নাগাদে শুরু হতে পারে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জনগণের সবার আগে প্রয়োজন বিচার এবং সেই সাথে প্রয়োজন সংস্কার কাজের অগ্রগতি। প্রত্যাশা তো আপনারা দুজনেই বললেন, চ্যালেঞ্জ কি কি সরকারের সামনে এসব প্রত্যাশা পূরণ করতে, কি মনে হচ্ছে? সবার আগে চ্যালেঞ্জ হচ্ছে যে 15 বছরে যে জগদ্দল পাথর, এটা নড়ানো তো খুব কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের আমলাতন্ত্র এখনও, আমরা কিছুদিন আগেও দেখেছি তারা কি ধরনের আচরণ করছেন, সেটা অনেক ক্ষেত্রেই আজকে যেমনটা ভাই বললেন যে সরকার নানা ক্ষেত্রে তারা যেই ইতিবাচক পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করছে সেগুলো আসলে মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করতে যেয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জের জায়গা রয়েছে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে তারা এখনও হয়তো নিজেদের পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। তারা এখনও জনমনে এক ধরনের অনিশ্চয়তা রয়ে গিয়েছে, নিরাপত্তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়ে গিয়েছে। তার চেয়েও বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে আমাদের অর্থনৈতিক জায়গায়। আমাদের অর্থনীতি যেভাবে গত 15 বছরের লুটপাটের কারণে ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল, সেটি আসলে অল্প কিছু দিনের মধ্যেই আমূল একটা পরিবর্তন চলে আসবে, সেটা আসলে আমরা আশা করাটা কঠিন। তো সেই জায়গাতেও আমরা দেখেছি যে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে এর মধ্যে প্রথমে আইডেন্টিফাই করা প্রয়োজন ছিল যে কোন কোন জায়গায় আমাদের সমস্যাগুলো রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি শ্বেতপত্র কমিটি তারা এক ধরনের আমাদের সামনে অর্থনীতির যে বিদ্যমান পরিস্থিতি সেটা তুলে ধরেছেন। সেটা অনুযায়ী আমাদের এখন পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আরও বেশ কিছু কমিটি হয়েছে। ব্যাংক খাতে আমাদের ব্যাপক ভঙ্গুর অবস্থা আমরা দেখতে পেয়েছি। সেই ব্যাংক খাতের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়া। অর্থাৎ অর্থনীতিটাকে হয়তো বড় চ্যালেঞ্জ, কেননা মানুষের দৈনন্দিন জীবনকে সবচেয়ে বেশি এফেক্ট করে হচ্ছে এই অর্থনীতির দ্রব্যমূল্য। সেইটার পাশাপাশি আমাদের এই যে ফ্যাসিবাদী কাঠামোটা রয়েছে সেই কাঠামোটার সংস্কার করাটা আর একটা বড় চ্যালেঞ্জের জায়গা। কেননা এখনও এই ফ্যাসিবাদের বিভিন্ন সুবিধাভোগীরা, সেটা আমাদের আমলাতন্ত্রের ভিতরে হোক, ব্যবসায়ীদের মধ্যে হোক, আমাদের সমাজের বিভিন্ন স্তরে হোক, তারা রয়ে গিয়েছে, যারা নানাভাবে, আজকে আমরা দেখেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে পাঠ্যপুস্তক মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও নানা ধরনের সমস্যা তারা ফেস করেছেন। সো এই সমস্যা বলি, চক্রান্ত বলি, জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসলে চ্যালেঞ্জ হিসেবে এই বছর আমাদের মধ্যে রয়েছে। আর আমরা আশা করছি যে জাতীয় ঐক্যের যে জায়গাটি সেটা আসলে কোনো চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে না, কেননা আমরা আসলে 15 বছর যে স্ট্রাগলটা মধ্যে দিয়ে গিয়েছি একসাথে, গত বছর এই জুলাই আগস্টে যেই স্যাক্রিফাইস আমরা করেছি, সেটা যেই দলই হোক, কোনো চ্যালেঞ্জের মুখে দাঁড়াবে না আপনি বলছেন। কোনো জায়গায় কি মতভেদ তৈরি হচ্ছে না বিভিন্ন জায়গায়? যেমন আপনারা সংবিধানের বিষয়ে যখন কথা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কথা বলেছেন, নির্বাচন আগে না সংস্কার আগে বিষয়ে কথা বলেছেন, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা আপনাদেরও একটা দূরত্ব তৈরি হয়েছে, বেশ কিছু জায়গায় এটি লক্ষ্য করা গেছে। তাহলে কি বলতে চাচ্ছেন যে ঐক্যের জায়গায় কিছুটা ফাটল ধরেনি? দেখুন, গণতন্ত্রের তো এটাই সৌন্দর্য যে আসলে আমরা এক বিষয়ে একমত যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে আর ফিরতে দিব না, বা বাংলাদেশে তাদেরকে আর সেই রাজত্ব কায়েম করতে দিব না। এবং আমরা বিশ্বাস করি যে এই একটা প্রশ্নে আমাদের যত রকম মতভেদই থাকুক না কেন, এই একটা প্রশ্নে ঐক্যের ক্ষেত্রে কখনো ফাটল ধরবে না। এবং আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। এখন নতুন বাংলাদেশটা কিভাবে চলবে সেক্ষেত্রে আমাদের নানা ধরনের মতপার্থক্য থাকতেই পারে। মানে সবাই এক হয়ে গেলে তো আসলে বাংলাদেশে মানে এটা তো ইউটোপিয়া, সেই ইউটোপিয়া তো আসলে সম্ভব না। তাই বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা, মানে একটা ভিউ থাকবে, ভিশন থাকবে যে আসলে কিভাবে তারা সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে চায়, রাষ্ট্রকে তারা কিভাবে দেখতে চায়, রাজনীতি কিভাবে করতে চায়। কিন্তু সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এমন ভাষা, যে পুরনো ভাষা আমাদের মধ্যে প্রতিহিংসা, অবিশ্বাস এবং অপরকে এমনভাবে ঘায়েল করা, মানে অস্তিত্বে টান দেওয়া, যেটা আমরা দেখেছি গত 15 বছরতে, শুধুমাত্র যারা আওয়ামী লীগের পক্ষে আছে তারাই বাংলাদেশে থাকবে, এর বাইরে কেউ বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এমন চিন্তা যদি আমাদের মধ্যে না আসে, যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে, তাহলে মত পার্থক্য ওই ঐক্যের পথে কোনো বাধা হবে না। জি, আপনার কাছে আবারও ফিরবো। শামীমুর রহমান শামীম, আপনার কাছে ফিরতে চাচ্ছি যে
রাজনৈতিক স্থিতিশীলতায় কিংবা এই যে জাতীয় ঐক্যমত্যের জায়গায় কোনো ধরনের কোনো পরিবর্তন হচ্ছে কিনা ৫ আগস্টের পরবর্তী সময়ে, এবং এই স্থিতিশীলতা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে কিনা? অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখুন প্রথম থেকেই কিন্তু যেভাবে জুলাই আগস্টের বিপ্লবের পরে সরকারের জনসমর্থন ছিল, সমস্ত রাজনৈতিক দল গত ১৭ বছর আন্দোলন করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ব্যাপক জনসমর্থন নিয়ে ছাত্রদের, ছাত্র জনতার বৈষম্য বিরোধী নেতাদের এবং সমস্ত রাজনৈতিক দলের সমর্থন নিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। আমরা কিন্তু গত ৫ মাসে কিছুটা হতাশ হয়েছে, দেশের মানুষ ব্যথিত হয়েছে। যেভাবে শক্তিশালী সরকার ছিল, যেভাবে তাদেরকে রাষ্ট্র পরিচালনায় এই দুর্নীতি, লুটপাট এবং যারা খুন করেছে জনগণকে, নেতাকর্মীদের হত্যা করেছে, যেটা মুশফিকুর সালেহীন বলেছেন, যেভাবে লুট করেছে আমাদের জাতীয় অর্থনীতিকে, আমরা কোনো কিছুই কি তাদেরকে ধরতে পেরেছি? আমরা কিন্তু পারিনি। মানুষের অনেক প্রত্যাশা এই সরকারের প্রতি। এই সরকার কিন্তু দুর্বল সরকার নয়, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা রয়েছে এই প্রত্যেকটি বিষয়। আজকে ধরুন আপনি, এই সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে এসে পড়েছে, অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গেছে। আজকে যারা দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে গেছে তাদেরকে কাউকে ধরতে পারেনি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। টিআইবি বলেছে প্রতি বছরে 12 থেকে 15 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বৈধভাবে তারা নিয়ে গেছে। আপনার গত আক্তার হোসেন সাহেব দুদকের প্রতিরোধের ডিজি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের অগ্রাধিকার ভিত্তিতে শেখ হাসিনা 8টি প্রকল্পের দুর্নীতি পেয়েছেন নির্দিষ্টভাবে, তথ্য চেয়ে চিঠি দিয়েছেন, বিদেশিদেরকে দিয়েছেন। সেখানে 21,000 কোটি টাকার সে দুর্নীতির লোপাট করেছে প্রধানমন্ত্রী এবং তার পরিবার। চিন্তা করুন আপনি, গত 5 বছরে শুধু পরিবহন খাতে 51,000 কোটি টাকা লুট করে নিয়েছে। বাংলাদেশের অর্থনীতি, জাতীয় ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংকগুলো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার পরিবার, তার আত্মীয় স্বজন, অলিগার, যারা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বড় বড় ব্যবসায়ী, এরা লুট করে বাংলাদেশের অর্থনীতি লুট করেছে, বিদেশে পাচার করে নিয়েছে। এই টাকাগুলো কি আমরা ফেরত আনতে পারছি? এদেরকে কি আমরা ধরতে পারছি? কেবল তো 5 মাস সময় গেছে, আমরা এই সময়টুকু কি যথেষ্ট? আমরা দৃশ্যমান হয়নি। আমি জানতে চাচ্ছি এই সময়টুকু কি যথেষ্ট? অবশ্যই এই সময়ের মধ্যে দুর্নীতিবাজদের যদি পাকড়াও করতো, দেশের মানুষ আশান্বিত হতো, খুশি হতো যে দৃষ্টান্ত শুরু করেছে। যারা লুট করেছে তারা এখনো তো দেশে রয়েছে। আজকে টিআইবির যে আপনার যে দুর্নীতি সংস্কারের দেবপ্রিয় ভট্টাচার্য যে দুর্নীতির চিত্রটা তুলে ধরেছেন, আপনি দেখেছেন? লোমহর্ষক, কত ভয়ঙ্কর দুর্নীতির চিত্র তাদের তদন্তে ফুটে উঠেছে। আজকে সিভিল প্রশাসনের লোকরা সর্বোচ্চ দুর্নীতির অগ্রাধিকার সর্ব জায়গায় চলে গেছে। একটা এসি ল্যান্ডের অফিসে যে দুর্নীতি হয় আপনি চিন্তাও করতে পারবেন। এটা তো ধরে রয়েছে, এই গত 17 বছর চলেছে। একটি দলের লোকরা প্রমোশন পেয়েছে, ভালো ভালো জায়গায় পদোন্নতি পেয়েছে, তারা জয় বাংলা স্লোগান দিয়ে। সেই চিত্র তো এখন স্পষ্ট, কিন্তু সেই চিত্রটা যখন স্পষ্ট হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি নাই। কিন্তু আমরা জনগণের প্রত্যাশা ছিল, যারা খুন করেছে গত 17 বছর বিচার বিভাগে থেকে, যারা এই অবৈধ শাসনকে দীর্ঘায়িত করেছে, এই বিচারপতিরা আজও হাইকোর্টে তারা রয়ে গেছে। আজকে আমাদের সিভিল প্রশাসনে আপনি দেখেন যারা রয়েছে অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আমাদের পুলিশ বিভাগে তারাই রয়ে গেছে, কোনো পরিবর্তন কিন্তু ওইভাবে করতে পারেননি আপনি। এদেরকে রেখে আপনি জুলাই বিপ্লবের চেতনাকে আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এই সরকারের সামনে বহুবিধ চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ, কর্মসংস্থানের চ্যালেঞ্জ, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ। আজকে 8.5 কোটি মানুষ ক্ষুধা দারিদ্র। এখন তো কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, তাহলে সিন্ডিকেট কারা করছে? সিন্ডিকেট করছে, আগের সিন্ডিকেট বহাল তবে এতে রয়ে গেছে। আপনি দেখেন বাজার সিন্ডিকেট আজকে নিয়ন্ত্রণ করতে পারছে আমাদের সরকার। আগের সিন্ডিকেটে এখনো বহাল রয়েছে। আপনি বাজার সিন্ডিকেটের সবচেয়ে বড় সিন্ডিকেট, একটি পণ্য থেকে আলু দিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছে। একটা টমেটোর কেজি 7 টাকা 8 টাকা, নরসিংদীর, ঢাকায় এসে 120 টাকা কেজি। মধ্যসত্যিবাদী সিন্ডিকেট চক্র এরা বহাল তবে এতে রয়ে গেছে। বড় বড় ব্যবসায়ীরা ভোগ্য পণ্য নিয়ন্ত্রণ করছে। কিন্তু সেই সিন্ডিকেটকে যারা নিয়ন্ত্রণ করত তারা তো নেই এখন। তারা নেই না, তারা রয়ে গেছে। সেই সিন্ডিকেট রয়ে গেল। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা যারা করেছে তারা বহাল তবে এতে রয়ে গেছে, তারাই চালাচ্ছে।
কেন এখন বাজার দর, আমি গ্রাম থেকে কালকের দিন আগে বাগেরহাট থেকে আসছি, আপনার 80 টাকা 90 টাকা করে কেজি আপনার ইসের এই উস্তে। প্রত্যেকটা দ্রব্যমূল্য উদ্যোগতি, গরিব মানুষ না খেয়ে না খেয়ে আছে। মূল্যস্ফীতির চিত্রটা আমরা দেখতে সেটা পাচ্ছি, তো কিন্তু রয়েছে। আপনাকে যদি সেই সিন্ডিকেটটা পুরনো সিন্ডিকেট যদি হয়, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না নিতে কেন? পারছে না, সরকার মনিটর করতে পারছে না, ধরতে পারছে না, সিন্ডিকেট চক্রকে তো ধরতে পারছে না সরকার। আপনি ধরেন প্রত্যেকটি পণ্য, ডাল, তেল, পেঁয়াজ, সব কিছুতে দ্রব্যর মূল্য সীমাহীন ঊর্ধ্বগতি। সামনে রমজান আসছে, সামনে বড় মৌসুম। আপনার সারের ডিলার যাদেরকে দিছে ইউনিয়ন পর্যায়ে সব আওয়ামী লীগের, আজকে তারা পালায় চলে গেছে। সার ডিস্ট্রিবিউশনে বড় মৌসুমে চ্যানেলে আপনার যে সার ডিস্ট্রিবিউট করে ইউনিয়ন পর্যায়ে নিতে হবে, সারা সব পালানো রয়েছে আওয়ামী লীগের, তাদেরকে একচেটে ভাবে দিয়ে রাখছে। আপনি তাদের সারের এফএও, বিশ্ব খাদ্য সংস্থা বলছে বড় মৌসুমে যদি সঠিকভাবে সার ডিস্ট্রিবিউট না করা হয়, উৎপাদন ব্যাহত হবে এবং খাদ্যের সংকট দেখা দিতে পারে। আপনার কাছে আবারও ফিরবো শামীমুর রহমান শামীম। মুশফিকুস সালেহীন যেমনটা বলছিলেন, শামীমুর রহমান শামীম, যে পুরনো সিন্ডিকেটই রয়ে গেছে, 5 তারিখের পর নতুন কোনো সিন্ডিকেট আসেনি, এ কারণেই নতুন করে আবারও যে দাম বৃদ্ধি পাচ্ছে তার পেছনে সেই পুরনো সিন্ডিকেটের দায়। আপনার কি মনে হয়, সেই পুরনো সিন্ডিকেটে কাজ করছে নাকি নতুন কোনো সিন্ডিকেট? দেখুন, এখানে দুই ধরনের সিন্ডিকেটের কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে বাংলাদেশে যারা বড় বড় ব্যবসায়ী, বড় বড় কোম্পানি, যারা বিভিন্ন বাজার, ডিমের বাজার বলি, মুরগির বাজার, চালের বাজার, এরকম বিভিন্ন বাজার যারা গুটি কয়েক কোম্পানি নিয়ন্ত্রণ করে, এদের সিন্ডিকেটটা ভাঙার ক্ষেত্রে এরা আসলে একই হয়তো রয়ে গিয়েছে। এবং এরা যেটা করে, যখন যারা ক্ষমতায় থাকে তাদেরকে ম্যানেজ করে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যায়, এবং এদেরকে ধরাটার ক্ষেত্রে আমরা মনে করি যে সরকার এখনো সেই খুব একটা ফলপ্রসূ করতে পেরেছে বলে মনে হচ্ছে না। এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তাহলে তারা কাদেরকে ম্যানেজ করে চলছে? মার্কেট মেকানিজমের ক্ষেত্রে যদি ধরেন আপনি 3-4টা কোম্পানির কথা বলা যাবে যারা ডিমের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে তো এখন আসলে ছোট ছোট পোল্ট্রি ফার্মের তুলনায় এটা বড় বড় ফার্মগুলোর মানে কোম্পানির নিয়ন্ত্রণে চলে এসেছে যারা। এইটা তো সেই কয়েকটা ফার্মের ভিতরেই সীমাবদ্ধ রয়েছে। তো এটার জন্য আসলে আমাদের তেল, ডাল, চাল এগুলোর ক্ষেত্রেও আসলে গুটি কয়েক, আপনি 3-4টা কোম্পানির নাম বললেই হবে যারা হচ্ছে এই সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করছে। কিন্তু আমরা মাঠের ক্ষেত্রে যদি আরেকটা দেখি, যে মধ্যস্বত্বভোগীর কথা বললেন, এক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখছি সেটা আসলে চেহারাটা বদলে গেছে। যেমন উনিটা বললেন যে সারের ডিলার যারা ছিলেন তারা অনেকে আওয়ামী লীগের যারা ছিলেন তারা পালিয়ে গেছে। তাহলে আসলে এখন ওই মধ্যস্বত্বভোগী কারা হয়েছে? দেখেন, আমাদের তো বাংলাদেশে এই শুধুমাত্র গত 15 বা 17 বছর ধরে এই দুর্নীতির চিত্র রয়েছে, মধ্যস্বত্বভোগীর চিত্র রয়েছে, তেমনটা তো না। বাংলাদেশে যখন এরশাদের আমলে বাংলাদেশের দুর্নীতিতে কি পরিমাণ খারাপ অবস্থা ছিল সেটা আমরা শুনেছি। এরপরে পরবর্তীতে বাংলাদেশে মানে দুর্নীতিতে বাংলাদেশ টানা 5 বার দুটো সরকারের আমলে চ্যাম্পিয়ন হয়েছে, সেটাও আমরা দেখেছি। তো বাংলাদেশের মানুষের সেই চরিত্রটা আসলে যে দল কেন্দ্রিক শুধুমাত্র তা তো না, মানে একটা দল সেটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেটা পুরো দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। কিন্তু এখন আমরা আবার পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা অনেক জায়গায় কিন্তু অভিযোগ পাচ্ছি যে নতুনভাবে জাস্ট সিন্ডিকেটটা আছে, চেহারা বদল হয়ে গেছে। এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ওই ব্যবসায়িক গ্রুপ বা এইসব সিন্ডিকেটের ভিতরে একাধিক দলের মানুষ থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে 2-3 জন পার্টনার, যাদের একজন হয়তো আওয়ামী লীগ করছে, একজন অন্য আরেকটা বিএনপি করছে, আরেকজন হয়তো জামাত করছে, অর্থাৎ যাতে তারা যেই সময় যেই ক্ষমতায় থাকুক না কেন তারা ওই সিন্ডিকেটটা চালিয়ে যেতে পারে। সেই দুর্বৃত্তায়ন তো আমাদের রাজনীতির ভিতরে, আমাদের সমাজের ভিতরে রয়েছেই। সেটা এখনও তো তুলে ধরা সম্ভব হয়নি। এবং একই সাথে আমরা যেটি দেখছি সেটা শুধুমাত্র আমরা বাজারে বলবো না, ধরেন এটা বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা ব্যাংক হোক, সেটা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান হোক, এমনকি অনেক ক্ষেত্রে আমরা গণমাধ্যমের ক্ষেত্রেও শুনি যে এই জায়গাগুলোতে হয়তো আগে যারা নিয়ন্ত্রণে ছিল তারা নিয়ন্ত্রণে নেই, নতুন কোনো গোষ্ঠী এসে সেই জায়গায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু আচরণ যদি একই রকম হয় তাহলে জনদুর্ভোগ তো কমবে না, সেই জায়গায় আমাদের সমস্যাটা। সেই গোষ্ঠীটি কারা? সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগটা কিন্তু বিএনপির দিকেও আছে, বিএনপির তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তাদের প্রতিও কিন্তু অভিযোগটা রয়েছে। এটা বলি, বাজার সিন্ডিকেটটা মেইনলি নিয়ন্ত্রণ করছে বড় বড় ভোগ্য পণ্যগুলো। আপনি কারা করেছে আপনি দেখেন, নাম বললেই তো এখানে চলে আসবে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকরা, সর্বোচ্চ প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় তারা নিয়ন্ত্রণ। পাওয়ার সেক্টরে কারা করেছে সেটা তো অতীত, এখন বর্তমানে হ্যাঁ, সেগুলোতে কারা করছে, খাদ্য দ্রব্যতে কারা করছে, তারা একই ব্যক্তি। দেখেন কারা করছে। মুশফিকুস সালেহীন যেমনটা বলছিলেন যে এখন বিভিন্ন দলের নামও শোনা যাচ্ছে, সেক্ষেত্রে তিনি বিএনপির নামও বললেন। তো বর্তমানটা, আমরা অতীতে আওয়ামী লীগের বিভিন্ন সময় সিন্ডিকেটের কথা শুনেছি, বর্তমান 17 বছরে বিএনপির কোন লোক এই ধরনের বড় ব্যবসায়ী চক্রতে ইনভলভ হয়ে দিতে পারেনি। নাম বলুক, বিএনপির কোনো নেতা আমি দেখি নাই যে এত বড় সিন্ডিকেটের মধ্যে জড়িত। বড় বড় ব্যবসায়ীরা এই নিয়ন্ত্রণ করছে 17 বছর। আপনি দেখেন
নামগুলো তো আপনি সবাই 17 জানেন। বছরের হিসেবটা বাদ দিয়ে আমরা যদি তারাই তো 5 তারিখের ভোগ্যপণ্যগুলো পরবর্তী নিয়ন্ত্রণ সময়ের করছে। হিসেবটা বললি, যে তাহলে এই সময়টাকে তারা যেই সময়টা, আমি যদি খুব বেশি ভুল না করি মুশফিকুর সালিহিন, আপনি 5 তারিখের পরবর্তী সময়ের কথা বলেছেন, তো 5 তারিখ পরবর্তী সময় কি পাঁচ কোনো তারিখের সিন্ডিকেটের মধ্যে পরবর্তী সময় তো বিএনপির কোনো নেতারা, বড় ধরনের কোনো নেতা সে এই সমস্ত বড় সিন্ডিকেটের নিয়ন্ত্রণ বড় ধরনের কোনো কখনোই নেতারা করেনি। করেনি, আগেও করেনি, কিন্তু গত 17 তৃণমূলের বছরে পর্যায়ে কি পারেনি। কোনো অভিযোগ গত আপনারা পেয়েছেন? 17 বছরে বিএনপির একটা লোকের চাকরিও দেয়নি, কোনো জায়গায় ভালো জায়গায় পোস্টিংও দেয়নি, কোনো কিছু করতে দেয়নি গত 17 বছরে। ব্যবসা তো দূরের কথা, জয় বাংলা স্লোগান দিলেই তারা সব ব্যবসা পাইছে। বিএনপির কোনো লোক এটা পায়নি। একদম, আমরা 17 বছরের ইতিহাসটা জানি, বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে আমরা 17 বছরের কথা শুনেছি। আমরা 17 বছরের হিসেব বাদ দিয়ে 5 তারিখের পরের কথাটাই মুশফিকুর সালিহিন বলছিলেন, যে আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে বলেন, জনগণের প্রত্যাশা, ছাত্র জনতার প্রত্যাশা, এই বিষয় সমস্যা, ঐক্যের জন্য আপনারা মিটিং মিছিল অনেক কিছু করেন। এই যে জনগণের যেই জায়গাতে ভোগান্তি, অস্বস্তি, সেই জায়গা খোঁজার জন্য আপনারা কি কি পদক্ষেপ নেন বা নিয়েছেন এখন পর্যন্ত? প্রথমত এটা তো মানুষের সাথে যত মেশা, মানে জনবিচ্ছিন্ন না হওয়া, অর্থাৎ মানুষ যারা রয়েছে, যারা আমরা আসলে কারা, মানে এখানে যদি আসি যে আসলে আমরা তো এর আগে পলিটিক্যালি অ্যাক্টিভ কোনো গোষ্ঠী ছিলাম না। আমরা নিজেরা এই জাতীয় নাগরিক কমিটি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, একে তো বয়সে তরুণ, সেই সাথে আমাদের কার্যক্রমগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছিল। তো আমাদের তো আসলে নিজেদের পরিজন রয়েছে, আমাদের পরিসর রয়েছে, সেখানে আমাদের তো এক ধরনের চেনা জানার জায়গাটি রয়েছে। সেই সাথে আমরা যখন এখন সংগঠিত হয়ে কাজ করছি, তখন আমরা মানুষের কাছে, এটা তো একটা হচ্ছে গণমাধ্যম তুলে ধরে, সেখান থেকে আমরা জানার এবং বোঝার চেষ্টা করি। একই সাথে আমাদের তো মানুষের সাথে কথা হয়, তাদের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা, বিভিন্ন বিষয়, তাদের সংকটের কথা। অনেক সময় বাংলাদেশের মানুষ যেটা মনে করেন যে আসলে হয়তো কোনো একজন ব্যক্তি যিনি হয়তো কোনো একটা পদে আছেন বা কোনো একটা রাজনৈতিক দলের সাথে আছেন, তাকে বললে হয়তো এটার কোনো একটা সমাধান পাওয়া যাবে, এরকম বিষয়ও তো অনেক মানুষ আমাদের কাছে এসে আমাদেরকে বলেন সহায়তা করা যায় কিনা, অথবা আপনারা এই কথাগুলো তুলে ধরেন। অর্থাৎ সবাই তো এখানে এসে হয়তো আপনার সাথে কথা বলতে পারছে না, এই সময় টেলিভিশনের স্টুডিওতে এসে তারা হয়তো আমাদেরকে বলেন যে আপনারা এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরেন, সেভাবে আমরা জানতে পারি। না, আপনারা যেমনটা বললেন যে সিন্ডিকেটের কথা, কিন্তু উনি বললেন যে 5 তারিখের পর থেকে বিএনপির কোনো নেতাকর্মী এর সঙ্গে আগেও যুক্ত ছিল না। না। 5 17 তারিখের আগের কথা তো বললেনই, 5 তারিখের পরেও পরিবর্তিত পরিস্থিতিতে কেউ যুক্ত ছিল না, কিন্তু আপনারা কিছুক্ষণ আগে আপনি যেমনটা বললেন যে হ্যাঁ, এরকম যুক্ত আছে সিন্ডিকেটের সঙ্গে বিভিন্ন দল, তার মধ্যে বিএনপি নামটা আপনারা বললেন। তো এই বিষয়ে আসলে আপনারা কিভাবে জানছেন যে কারা কারা যুক্ত আছে, এবং এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি? দেখুন, গত 3-4 দিন আগের ঘটনা, সেটা হচ্ছে ঝালকাঠিতে আমাদের কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন, আরিফুর রহমান তুহিন, তার নিজের এলাকায় ওইখানে একটি চাঁদাবাজির ঘটনায় তিনি বাধা দিয়েছেন, বা তার বড় ভাই মিলে বাধা দেওয়াতে ওইখানে স্থানীয় এলাকার লোকজন এসে তার বাড়িতে হুমকি দিয়ে গেছে। এটা আমাদের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির একজন সদস্যের সাথে এই ঘটনা ঘটেছে। এরকম অনেক ছোট ছোট ঘটনা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ম্যাসিভ আকারে, বড় আকারে করতে গেলে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে করতে গেলে যেই রকম করা লাগবে, সেটা তো এখন হয়তো এই অল্প সময়ে কেউ করে ওঠেনি। কিন্তু আপনি যদি একেবারে স্থানীয় পর্যায়ে যান, প্রান্তিক পর্যায়ে যান, এরকম ছোট ছোট ঘটনা কিন্তু আমরা প্রচুর শুনতে পাচ্ছি। ধরেন যেসব জায়গাগুলোতে বাসের কাউন্টার আগে কাদের কন্ট্রোলে ছিল, এখন কাদের কন্ট্রোলে, যে পণ্য পরিবহনের যে ট্রাকগুলো, সেগুলোতে আসলে আগে কারা চাঁদা তুলতো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, এখন কারা তুলছে, এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা কিন্তু আমাদের কানে আসছে। সেটা কিন্তু আমরা পরিবর্তন অনেক ক্ষেত্রে আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে অনেকের মধ্যে এক ধরনের কথা, আমাদের যারা তৃণমূল পর্যায়ে, যারা বিশেষ করে গতকালকেও যারা ঢাকায় এসেছিলেন, তাদের কাছ থেকেও আমরা যেটা শুনতে পেরেছি, যে অনেকে বলছেন যে আসলে 17 বছর তারা নির্যাতিত ছিলেন এবং 17 বছর তাদের অনেক ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে। তো এই সময় এসে তারাই এক ধরনের মানে নিয়ন্ত্রণ করবেন, বা তারাই এক ধরনের চড়া হবেন। এটা অনেক ক্ষেত্রে ওই যে আমাদের পুরনো আচরণ থেকে বেরিয়ে আসার যে প্রয়োজনীয়তাটা, এটা সবাই হয়তো সমানভাবে উপলব্ধি করছেন না। পুরনো ভাষায় রাজনীতি না করা, পুরনো বডি ল্যাঙ্গুয়েজ না থাকা, পুরনোভাবে মানুষের সাথে ডিল না করা, এই জিনিসগুলো হয়তো অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে আসছে না। আর বাংলাদেশের রাজনীতিতে একটা বড় সংকট রয়ে গেছে, যে রাজনীতি যারা করেন তাদের আসলে অর্থের, মানে আয়ের উৎসটা কি, মানে 24 ঘন্টা ফুল টাইম রাজনীতি যদি করতে হয়, তাহলে ওই মানুষের পক্ষে কি আসলে 9টা-5টা চাকরি করা সম্ভব কিনা? এই জায়গায় তো আমাদের কাঠামোগত সংস্কার রাজনীতির ভিতরে করা প্রয়োজন, যে এই মানুষগুলো তখন রাজনীতিতে পুরো সময়টা দিচ্ছেন, পুরো সময়টা দেওয়ার পরে তার তো আবার নিজের জীবিকা নির্বাহ করতে হবে, পরিবারকে চালাতে হবে, তখন আবার অনেক ক্ষেত্রে তারা রাজনীতিকেই তাদের আয়ের উৎস হিসেবে বেছে নিচ্ছেন, যেটাই ওই দুর্বৃত্তায়ন বলেন, দুর্নীতি বলেন, বিভিন্ন সমস্যা তৈরি করছে। এই ক্ষেত্রেও আমাদের একটা সংস্কার, শামীমুর রহমান শামীম, উনি উদাহরণ সহ বললেন যে কোথায় কোথায় কি হচ্ছে, আপনি একটু এই বিষয়ে বলুন। মুশফিকুর সালেহিন আমাদের তরুণ প্রজন্মের নেতৃত্ব, আমরা গর্ববোধ করি আমাদের ছাত্রদের মাঝ থেকে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক তরুণ মেধাবী ছাত্ররা দেশের জন্য জীবন দিয়েছে,
এবং তারা সামনে এগিয়ে এসেছে দেশপ্রেমের চেতনা নিয়ে। আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তাদেরকে ভবিষ্যতের জন্য। আপনি একটু চিন্তা করে দেখুন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ওবায়দুল কাদের সহ তোফায়েল আহমেদ অনেকেই পার্লামেন্টে, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা সবাই বলেছিল জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে, হাসিনার যদি পতন হয়, এক রাতেই 5 লক্ষ লোক মারা যাবে। তারা কিন্তু এটা বলেছিল। আপনি দেখুন 5ই আগস্টের চূড়ান্ত বিপ্লবের পর বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব যতগুলো বক্তব্য দিয়েছেন আগে পরে, দেশের জন্য, দেশের মানুষের কথা চিন্তা করে, দলের ঊর্ধ্বে উঠে দেশের সাথে মানুষের কল্যাণে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন, যেভাবে তিনি নিয়ন্ত্রণ করেছেন, আমাদের নেতাকর্মীরা সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বাড়িঘর, উপাসনালয় তারা রাত ধরে পাহারা দিয়েছে। ভালো কাজগুলো আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু ওনাদের অভিযোগটা নির্দিষ্ট যে কিছু কিছু জায়গায়, সিন্ডিকেটের জায়গায় আপনাদের দলের নেতাকর্মীরা জড়িত। একেবারে হয়নি, কিছু কিছু লোক সুযোগ সন্ধানী দলের নাম ব্যবহার করে করছে, সেটা কিন্তু আমাদের দলের ওইভাবে না। যখনই আমরা জানতে পেরেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে কয়েকশো ত্যাগী নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে দলের থেকে। 5 তারিখের পরে হাজার ছাড়া গেছে, বহিষ্কার করা হয়েছে, সৌগাস করা হয়েছে, হাজারের বেশি কর্মীকে আপনারা ছাঁটাই করেছে, বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরে যারা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে বহিষ্কার করেছে দল থেকে। তার মানে সেটা তো এত একটা বড় দল, আমরা কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মহোদয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। যেখানে 5 লক্ষ লোক যে অত্যাচার নির্যাতন আমাদের উপর 17 বছর করেছে, আমরা কি সেটা তার প্রতিদান হিসেবে প্রতিহিংসা রাজনীতি করেছি? দেখেন, আপনি একটা লোকও মারা যায়নি। মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা এই সিন্ডিকেটের মধ্যে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন। দখল করতেছে এরা সবাই। যে বিএনপির লোক হলে তো এটা তো আমরা বলতে পারবেন না যে বিএনপির লোক। আমাদের দলের লোকরা যেখানেই জনগণের কল্যাণের বিরুদ্ধে কাজ করছে, আইন হাতে তুলে নিচ্ছে, অন্যায় করছে, তাদেরকে আমরা শনাক্ত করে দলের থেকে বহিষ্কার করছি, শোকজ করা হচ্ছে। এটা অব্যাহত রয়েছে, আমরা নিয়ন্ত্রণ করছি। আজকে আমাদের নেতাকর্মীরা 60 লক্ষ নেতাকর্মী মামলায় জর্জরিত রয়েছে। হাজার হাজার নেতাকর্মী যেমনটা বলছিলেন যে আপনাদের নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, আপনারাও তো মাঠ পর্যায়ের নেতাকর্মী, আপনারাও তো বিভিন্ন জায়গায় ঘোরেন, আপনারা কারো সম্পৃক্ততা দেখেছেন সিন্ডিকেটে? অন্য কোনো দল কিংবা অন্য কারো? আমি আমার চোখে পড়ে নাই। আপনাদের না, অন্য কোনো দলের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা দেখেছেন? দলের তো আছেই, সবাই থাকতে পারে। আমাদের দলের থেকে যারাই করছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার বাইরে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সেটা আমরা বিএনপি সবসময়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, গত 17 বছর আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যারা জীবন দিয়েছে, এটা গতানুগতিক রাজনীতির জন্য না, একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সাম্য এবং বিচার প্রতিষ্ঠা হবে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে মুশফিকুস সালেহীন যেমনটি বললেন যে আপনাদের দলের বিরুদ্ধে তারা এরকম অনেক কিছু দেখেছে নেতাকর্মীদের নিয়ে, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, আপনারাও তো মাঠ পর্যায়ে রাজনীতি করেন, এইরকম কোন সিন্ডিকেটের সাথে আপনারা অন্য কোন দল বা অন্য কারো সম্পৃক্ততা দেখেছেন কিনা? আমাদের দলের মধ্যে কোন আপনাদের দলের না, অন্য কোন দলের কোন সম্পৃক্ততা আপনারা দেখেন? অন্য দলের সেটা তাদের থাকতে পারে। আমাদের দলের মধ্যে গত 17 বছর আমাদের দলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি রাষ্ট্রশক্তি দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়েছে। জি জি, এটা আপনারা জানেন। মুশফিকুস সালেহীন, আপনার কাছে এই প্রশ্নটা আমি আপনার কাছেই করব যে আপনারা তো বললেন, বিএনপির নামটি উল্লেখ করেই বললেন, আর কোনো দল বা অন্য কোনো শক্তির কোনো দেখতে পাচ্ছেন আপনারা বাস্তবে? আমরা প্রথমত ভাইয়ের কথায় কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে বিএনপি যদি হাজারের উপর কর্মীকে বা নেতাকর্মীদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে থাকে, তার মানে এই সাংগঠনিক ভাবে যারা জড়িত তাদের মধ্যে কেউ না কেউ করেছে। তো এটা খুবই সাধুবাদ পাওয়ার মতো যে বিএনপি এই ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই প্রবণতাটি যে বাংলাদেশের রাজনীতিতে, বা এই যে 2টি বড় দল যারা আমরা ছিল, এখন একটি বড় দলই রয়েছে, তো তাদের মধ্যে এই প্রবণতাটা যে রয়েছে, এটা তো মানে ওনাদের এই বহিষ্কার করার সিদ্ধান্ত থেকেই প্রমাণিত। তো আমরা এটাকে সাধুবাদ জানাই এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা আবার দেখবো না যে আসলে নির্বাচনের আগে যখন প্রয়োজন তখন আবার নতুন করে বহিষ্কার আদেশ বাতিল হয়ে যাচ্ছে, কারণ তখন আসলে আমার জনবল প্রয়োজন, বা ওইখানে একজন পপুলার নেতা রয়েছেন অথবা তার হাতে অনেক কর্মী রয়েছেন। তো এটা যদি হয় তাহলে আসলে এক ধরনের গুণগত পরিবর্তন আসবে। এটা যাতে আইওয়াশ না হয় সেটা আমরা আশা করব। কিন্তু এই স্টেপটা আসলে নতুন, এবং আমরা মনে করি যে এটা
এই বাংলাদেশের মানুষ যে একটা নতুন ধরনের রাজনীতি দেখতে চায়, সেটার উপলব্ধি আমাদের রাজনৈতিক পরিমণ্ডলেও হচ্ছে, সেটার একটা আমরা নিদর্শন দেখতে পাচ্ছি। আর অন্য কোনো দলের ভিতরে বলতে গেলে আমরা কিন্তু জামাতে ইসলামের দল না, অন্য কোনো কারো কোনো সংগঠন বা কারো আপনারা উপস্থিতি দেখতে আমরা এর পাচ্ছেন বাইরেও কিনা কিন্তু সিন্ডিকেটে? মানে বাংলাদেশে এখন বড় দল বলতে গেলে সেই পরিমাণে তৃণমূল পর্যন্ত যাদের জায়গা রয়েছে, এরকম আর কাছাকাছি এখন পর্যায়ে হচ্ছে জামায়াতে ইসলামী। এবং সেই জামায়াতে ইসলামীর ব্যাপারে আজকেও একটা খবর দেখলাম যে এরকম তাদের ব্যাপারেও কিন্তু কিছু কিছু জায়গায় অভিযোগ পাওয়া যাচ্ছে, চাঁদা পেতে যে, চাঁদা তুলতে যে বা চাঁদাবাজি করতে যে ধরা পড়েছেন বা ইত্যাদি। অর্থাৎ এই অভিযোগগুলো আরো কিছু জায়গার মধ্যে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানে আমরা কেউ এটা শুনিনি বা এই অভিযোগ পাইনি বা গণমাধ্যমেও দেখিনি জাতীয় নাগরিক কমিটির নামে কেউ এই ধরনের কিছু করেছে আর কি। যে আপনারা আমি আবার একদম শেষ সময় যেহেতু চলে আসছি, আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, যেই পরিমাণে সংবিধান নিয়ে কথা হয়, সংস্কার নিয়ে কথা হয়, নির্বাচন নিয়ে কথা হয়, সেই পরিমাণে জনগণের ভোগান্তি নিয়ে কথা হয় কিনা আপনাদের নিজেদের জায়গা থেকে এবং সরকারের জায়গা থেকে? আপনার কাছে শুরুতে জানতে চাইবো একদম সেটা ছোট্ট তো করে। হচ্ছে না। আপনি সংস্কারের জন্য তো আপনি দেখুন, সংস্কারের জন্য প্রথম থেকেই আজ থেকে 2016 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন জাতির সামনে তুলে ধরেছিলেন, সেটাও সংস্কার ছিল বড় ধরনের। তারপরে বিএনপি কিন্তু সমস্ত দলের সাথে কথা বলে 27 দফা কর্মসূচি নিয়েছিল রাষ্ট্র মেরামতে সংস্কারে। পরবর্তীতে আরও কিছু রাজনৈতিক দলের সাথে কথা বলে 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। পার্লামেন্টের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ থাকবে, যারা বিশিষ্ট জন থাকবে, জ্ঞানীগুণী জন থাকবে রাষ্ট্র পরিচালনায়, তারা উচ্চ কক্ষে পার্লামেন্টে তাদের মতামত দেবে, রাষ্ট্রকে আপনারা নির্বাচন নিয়ে সরকারকে তাড়া দেন, কিন্তু দ্রব্যমূল্যের দাম কমানো, না, এটা আমরা বলছি দ্রব্যমূল্যের জন্য, জননিরাপত্তার জন্য, কর্মসংস্থানের জন্য। আমরা আজকে দেখুন, বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় সে রেখে গেছে, সমস্ত জাতিকে বিভাজন করে, অনৈক্য করে, দলীয়করণ করে, সমস্ত জাতীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে রাষ্ট্রের। এই জায়গা থেকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা যদি এ রাষ্ট্রকে বিনির্মাণ করতে না পারি, এই রাষ্ট্রকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। সর্ব জায়গায় আপনার ধ্বংসযোগ্য। এখন এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে, বহুবিধ চ্যালেঞ্জ এই সরকারের কাঁধে এসে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকার সহযোগী এখনো আছে। আমরা তো সবাই সহযোগিতা করছি, কিন্তু এই সরকার এই বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকার সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে যৌক্তিক সময় আপনি সংস্কার করতে যায়, যদি এখন সময় বেশি নিয়ে যান 3-4 বছর, তাহলে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, মানুষের কাছে একটা মিস মেসেজ যাবে, সেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার জন্য একটি ব্যাঘাত সৃষ্টি হবে, সংশয় তৈরি হবে জনগণের মধ্যে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়। আপনাকে এই সরকারকে উপলব্ধি করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, ঐক্য, সংস্কার এবং নির্বাচন প্রত্যেকটির সাথে কোরিলেটেড। জাতীয় ঐক্য রয়েছে আমাদের দেশে সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে, ছাত্রদের সাথেও, আমাদের রাজনৈতিক দলের সাথেও রয়েছে, এবং সংস্কারও আমরা বিরোধিতা করি না। যৌক্তিক সময়ে গুরুত্বপূর্ণ বিষয়ে একটি ক্রেডিবল অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন, সেটা আমাদের করতেই হবে রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য। এবং নির্বাচন সর্বশেষ, এই সরকারকে অবশ্যই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে বাংলাদেশকে এই বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করা, নির্বাচিত সরকার ছাড়া কেউ সেটা মোকাবেলা করে সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। মুশফিকুর সালহীন, আপনার কাছে ফিরবো, একদম শেষ সময়ে চলে এসেছে। আপনার কাছেও কি একই জিনিস মনে হয় যে সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ, যেগুলো সরকার পূরণ করতে না পারলে জনগণ ক্ষিপ্ত হয়ে যাবে, এই বছরের মধ্যেই সেটা পূরণ করা দরকার? দেখুন, যে কোনো সরকার যদি প্রপারলি ফাংশন না করতে পারে তাহলে জনগণ ক্ষিপ্ত হবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, তবে এইটা একটা গণ অভ্যুত্থানের সরকার, এবং এই কারণে এই সরকারের প্রতি এই দেশের মানুষের এক ধরনের সফট কর্নার, তো মানে নিজের সরকার, সবাই এই সরকারকে অন্য কোনো ক্ষেত্রে নির্বাচন হলে তিনি যাকে ভোট দিচ্ছেন সে যদি নির্বাচিত না হয় তখন একটা সমালোচনার জায়গা থাকে, কিন্তু এই সরকার আসলে সবার সরকার, তাই সেই জায়গায় সেই আস্থার জায়গাটি সরকারের থাকবে। তবে এক্ষেত্রে আসলে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের রাজনৈতিক দলগুলো যদি বলে সরকার পারবে না, মানে আমরা বলবো যে সরকারকে আমরা সাপোর্ট করি, এই সরকার আমাদেরও সরকার সফল হোক, আমরা সেটাও চাই, কিন্তু তারপর আমরা যদি বলি সরকার পারবে না, আমরা ভার্ডিক্টটা দিয়ে দিচ্ছি সরকারের পক্ষে সম্ভব না, আপনি কি তাই বলছেন সরকার পারবে না? আমি বলছি যে ধরনের চ্যালেঞ্জ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসে পড়েছে গত 5 মাসে জনগণ দেখছে, আমরাও দেখছি, এবং সামনে আরও ঘনীভূত হচ্ছে সংকট নিয়ে। আপনাকে যদি সংস্কার করতে গিয়ে বেশি সময় ক্ষেপণ করে সরকার, মানুষের কাছে একটা মিস মেসেজ যাবে নির্বাচন, সেটি একটি বড় ধরনের সংকট। সংস্কারের প্রশ্নে দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে
1 থেকে 1.5 বছরের একটা সময় টাইম ফ্রেম দিয়েছেন। এখন 2-3 বছরের প্রশ্নটি আসলে এখন অবান্তর, কারণ প্রধান উপদেষ্টা নিজ মুখে তিনি 1 থেকে 1.5 বছরের একটা সময় দিয়েছেন। এবং আমরা দেখেছি এই বিষয়টা নিয়ে যে আজকে বিএনপি নেতাদের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে নির্বাচন নিয়ে বিভ্রান্তি যারা ছড়াচ্ছে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমরা মনে করি এই ধরনের বক্তব্য কিছুটা আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে কিছুটা অস্থিতিশীল বা এক ধরনের মানে অপছন্দনীয় পরিবেশ তৈরি করে। কেননা দেখুন বিভ্রান্তিটা কিভাবে তৈরি হয়, মানে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন 25-এর শেষে অথবা 26-এর ফার্স্ট হাফের মধ্যে, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উপদেষ্টা বলেছেন যে 2026-এর জুনের মধ্যে অবশ্যই। তার মানে কি, সেটা কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে কনসিস্টেন্ট একটি বক্তব্যই তিনি দিয়েছেন। কারণ ফার্স্ট হাফ বলতে তো আমরা জুন পর্যন্তই বুঝি, কিন্তু সেটা নিয়েও আমরা দেখলাম যে আসলে দুইজনের বক্তব্য দুই রকম, এইরকম বলে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হলো। তো এই ধরনের বিভ্রান্তি আমরা তৈরি করলে জনগণ আসলে এক ধরনের কনফিউশনের মধ্যে পড়ে যাবে। সেটা করার চেয়ে জনগণকে আমরা যাতে একটা স্থিতিশীলতা থাকে দেশের ভিতরে, মানুষের মনের ভিতরে, এবং একই সাথে এই যে সংস্কার নিয়ে এক ধরনের যৌক্তিক সময়, আসলে কতটুকু যৌক্তিক সময়, কতটুকু হলে যৌক্তিক সময় এটাও কিন্তু কেউ বলছে না। কতটুকু হলে যৌক্তিক সংস্কার, মানে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন ততটুকুই করার কথা বলা হচ্ছে। তাহলে এইটুকুও পরিষ্কার করে বলা উচিত যে এতটুকু সংস্কার হলে আমি বলবো যে এটা যৌক্তিক সংস্কার, বাকিগুলোর করার দরকার নাই। কিন্তু এই যে যখন অ্যাম্বিগুইটি আমরা রেখে দিব, তখন এটা হচ্ছে রাজনীতিতে রেটোরিক, কথার জবাব পাল্টা জবাব, এইটা চলবে। এটা হয়তো এখন আসলে রাজনৈতিক দলগুলোর সামনেও আমরা আসলে কোনো এজেন্ডা এই মুহূর্তে নেই, কারণ আমরা জানি যে আসলে 1-1.5 বছর হচ্ছে এই সরকার ক্ষমতায় থেকে তারা মাঠ গুছিয়ে বা একটা সংস্কার করে তারপরেই নির্বাচনে যেতে হবে। এই সময় তো আসলে বক্তব্য দিতে হয় নেতাদের, বক্তাদের। তো সেই জায়গায় সেই জন্য যদি আমরা বলি এটা অনেক ক্ষেত্রে সরকারের জন্য কঠিন করে দেয়, সেটা না করাটাই মনে হয় কাম্য হবে। সো আমরা মনে করি যে সরকারের সামনে চ্যালেঞ্জ তো অবশ্যই রয়েছে, সেই চ্যালেঞ্জ সকলের সহযোগিতার মাধ্যমেই সরকার উতরে যেতে পারবে। আমাদের সবারই সেই প্রত্যাশা থাকবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।